রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিরোধীরা এ রাজ্যের বেকারদের কথা বলেন। কর্মসংস্থানের ক্ষেত্র ছোট হচ্ছে বলে তারা দাবি করেন এবং চলমান নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন। তার পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ প্রধান কার্যালয়, আইজি প্রিজনের অফিস কার্যালয় সহ বিভিন্ন জায়গায় বেকাররা প্রায়শই আসেন এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও প্রায়শই আসেন। তারা বলেন যে তাদের বক্তব্যগুলো মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চান। তারপর তাদেরকে পুলিশ বাধা দেয়, পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়, পুলিশি হেফাজতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। ঠিক এই কয়েকটি দৃশ্য বোধহয় আজকের নয়, বেশ কয়েক মাস ধরে চলছে। আপনারা প্রত্যেকে জানেন যে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে ফায়ারম্যান ও চালক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা 2022 সালে দেওয়া হয়েছিল এবং তারপর দীর্ঘ দিন চলে গেছে, এ পর্যন্ত সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। একই ক্ষেত্রে যারা কারা প্রহরীর ইন্টারভিউ দিয়ে চাকরির প্রত্যাশায় রয়েছেন তাদেরও একই অভিযোগ যে গোটা প্রক্রিয়া সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে পুলিশ কনস্টেবলের যারা ইন্টারভিউ দিয়েছেন তারা মেধা তালিকা প্রকাশ কবে হবে অপেক্ষায় আছেন এবং স্পেশাল এক্সিকিউটিভ যারা চাকরি প্রত্যাশী তারাও বলছেন কবে নাগাদ চাকরি হতে পারে। এই কয়েকটি বিষয় নিয়ে যখন আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে প্রতিদিনের মতন আলোচনায় আজ মিলিত হলাম, ঠিক তখন প্রশ্ন উঠতে পারে যে হ্যাঁ, কি সরকারের প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সেই নিয়োগ প্রক্রিয়া বর্তমান সরকার করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই সেই দাবিদার। তার পাশাপাশি যেহেতু কয়েকদিন আগে সরকারের বর্ষপূর্তি গেছে, সেখানেও সেই বক্তব্যগুলো রাখা হয়েছিল স্বচ্ছতার চাকরি, কিন্তু স্বচ্ছতার চাকরি মানে দীর্ঘমেয়াদী এবং দীর্ঘমেয়াদী চাকরি সেটা চলছে, তাতে বেকাররা চাকরি প্রত্যাশীরা একটা দিক থেকে তারা আশঙ্কা প্রকাশ করেন যে তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এই বয়স উত্তীর্ণ হয়ে যাওয়ার বিষয়টি তারা সংবাদ মাধ্যমের কাছে বারবার তুলে ধরেন। তার সঙ্গে গতকাল আপনারা দেখলেন যে সম্প্রতি সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকের যে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী। তিনি বেশ কয়েকটি চাকরির বিজ্ঞপ্তির বা নতুন চাকরির ঘোষণা দিয়েছেন, যেখানে এই চাকরির প্রক্রিয়া কবে শুরু হবে সেটা নিশ্চয়ই হয়তো নোটিফিকেশন জারি হলে শুরু হবে, কিন্তু যারা বেকাররা আছেন, যারা বিভিন্ন চাকরি দিয়েছেন, চাকরির জন্য বিভিন্ন ইন্টারভিউ দিয়েছেন, ঠিক তারা অপেক্ষায় আছেন। এদিক থেকে বলা যেতে পারে এই বিষয়গুলো বোধহয় খুব গুরুত্বপূর্ণ যে চাকরি প্রক্রিয়া কতদিন ধরে চলবে, কতদিন ধরে সেই চাকরি প্রক্রিয়া চলবে, বিষয়টি নিয়ে বোধহয় জোর আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমরা আরো একবার আপনাদের প্রত্যেককে নিয়ে বলি, আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন নিয়মিত, আমরা বলি যে চলুন সকলে মিলে মন খুলে কথা বলুন। এই অনুষ্ঠান হোক আপনার আমার প্রত্যেকের মনের ভাবনা প্রকাশের অনুষ্ঠান। সেদিক থেকে এই রাজ্যের হাজার হাজার লাখ লাখ বেকার চাকরি প্রত্যাশী তারা প্রত্যেকেই বলেন যে চাকরি প্রক্রিয়া কবে শেষ হবে, চাকরি প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ সেখানে নেওয়া হোক। আমরা এতটুকু বলি বা আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা কথা বলার সময় চেষ্টা করি যে যারা চাকরির প্রক্রিয়া যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা স্বচ্ছতার কথা অবশ্যই বলবেন, কিন্তু আমরা এতটুকু বলি যে যারা চাকরি প্রত্যাশী তাদের কথাও সরকার শোনার দরকার, নেতা মন্ত্রীদের শোনা দরকার। সেদিক থেকে তারা বারবার করজোর করছেন, বারবার দপ্তরের সামনে আসছেন, বারবার পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে কি সংবাদ প্রকাশ হয়েছে সেইগুলোই তারা তুলে ধরেন এবং কথা বলার চেষ্টা করেন। সেদিক থেকে আমরা তাদের বক্তব্য শুনি, সেই সঙ্গে আপনারাও কথা বলবেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন। কথা বলবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং আপনি যে বিষয়ে আজ যে বিষয়টি রয়েছে মূলত সেই বিষয় নিয়ে আপনি মতামত দেবেন, আপনার ভাবনা আপনার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। আমরা বলি এই আয়োজন থেকে আপনাদের প্রত্যেকের কথা যেমন আমরা শুনব, তার পাশাপাশি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের প্রত্যেকের কথাগুলো যে চলুন সরকার প্রধান, রাজ্য মন্ত্রিসভা সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট যে মন্ত্রীরা আছেন তারা এই বিষয়গুলো তুলে ধরবেন এবং বিষয়গুলো সকলের গাতার্থে প্রকাশ করবেন। কারণ চাকরির বিষয়টি এমন একটি বিষয়, একদিকে যেমন স্বচ্ছতার কথা বলা হয়, তার পাশাপাশি চাকরি প্রত্যাশীরাও ভীষণ রকমভাবে উৎকণ্ঠায় রয়েছেন, আশঙ্কা প্রকাশ করছেন। আমরা বেকারদের কিছু কথা শুনি। বিগত 2022 সনে যে ফায়ার সার্ভিসের একটা ফিজিক্যাল বা
রিক্রুটমেন্টের প্রসেসের জন্য ডাকা হয়েছিল এবং অ্যাডভার্টাইজমেন্ট বাইর হয়েছিল, সেটা আমরা প্রায় 50,000 ক্যান্ডিডেট একত্রিত হয়ে ফর্ম জমা করে এবং এর মধ্যে 1796 জন টোটাল ফিজিক্যাল ক্লিয়ার করে। তাহলে 50,000-এর মধ্যে মাত্র 1796 জন ক্লিয়ার করে ফিজিক্যাল। এর মধ্যে আমরাও আছি যারা ফিজিক্যাল ক্লিয়ার করে রিটেন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত রিটেনের কোনো হ্যালো হদিশ পাচ্ছি না আমরা, যেহেতু আজকে প্রায় 3-4 বছরের উপরে হয়ে যাচ্ছে। আমাদের লাগোয়া আসাম রাজ্য রয়েছে, যেখানে নাকি ত্রিপুরা ফায়ার সার্ভিস না, আসাম ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট প্রসেস হয়তো বা 2বার হয়ে গেছে এই অবধি। এখনও আমাদের কোনো প্রসেস শুরু হয় প্রায় 6 বছর অন্তর প্রসেসিংটা চালু হয়। তাহলে 2016-তে যখন প্রসেসিং চালু হয়েছিল বা অ্যাডভার্টাইজমেন্ট বাড়ি হয়েছিল, তখন ফায়ার সার্ভিসের নিয়োগ করা হয়েছিল, আবার 2022-এ হয়েছে। তাহলে ওই বিগত যে মিডলে যে 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কারো একটা যুবকের সময় বা বয়স পার হয়ে গেছে যে সে আর দিতে পারবে না, এলিজিবল হয়ে গেছে। তো এরকম তোরা আমাদেরও সেম ঘটনা আজকে করোনার বদলতে আমরা সবাই পেয়েছি, হয়তো বা একটু চান্স পেয়েছি। ওই চান্সে আমরা আশাবাদী স্যারের কাছে যে আমাদের অনারেবল সিএম যদি আমাদের দিকে একটু তাকায়, যে এই 329টা পোস্ট যদি একটু কষ্ট করে পূরণ করে দেয়, তাহলে আমাদেরও বেকারত্ব দূর হবে। পাশাপাশি যে দপ্তরের যে কর্মী স্বল্পতা রয়েছে, কর্মীরা যারা ছুটি নিতে পারছে না, আমরা হয়তো বা কারোর সঙ্গে কথা বলেছি, কোনো ফায়ার স্টেশনে গিয়ে জানতে চেয়েছি, তারা বলছে যে আমরা ঠিকমতো আমরা বাড়িতে ছুটি পাচ্ছি না, যে আমাদের শিফটিং ডিউটি করতে চলছে, হয়তো দুজনেটা একজনে করছে, কর্মী স্বল্পতা রয়েছে। তো স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে কর্মী স্বল্পতার ভুগছে ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টও, আদার্স বাকি যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা আমরা বলতে চাই না, এখন বলতে চাই যে আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টও সেম ইয়েতে ভুগছে। তো এটা একটু দেখবেন, কাইন্ডলি দেখে আমাদের এই ইয়েটা পূর্ণ করবেন। অসংখ্য ধন্যবাদ রইল। আমাদের প্রসেস অর্ধেক হয়ে রয়েছে এবং রেজাল্ট পাবলিশ হচ্ছে না, সেই দিকে একটু নজরদারি হয়ে আমাদের যে বেকার ভাইয়েরা রয়েছে, যারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আগামী দিনে আর কোনো চান্স নেই যে অন্য কিছুতে আমরা অ্যাপ্লাই করতে পারবো উইদাউট স্টেট গভর্নমেন্ট ছাড়া, জব ছাড়া, যে ফায়ার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আদার্স যে অন্য কোনোতে আর আমাদের কোনো চান্স নেই। সো আমরা ওনার কাছে রিকোয়েস্ট রাখবো, হাম্বল রিকোয়েস্ট রাখবো যে আমাদের এই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে একটু জীবন দান করুক, যে আমরা আর কত অপেক্ষা করব। প্রত্যেকবারই আমরা যখন এই ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করি, উনি হয়তো বা আসলে আমাদেরকে বলেন যে 2 মাসের মধ্যে নয়তো বা 3 মাসের মধ্যে আমাদের প্রসেস কমপ্লিট হবে, কোনো না কোনো একটা ভালো রেজাল্ট পাবো। আমরা ওই চাতক পাখির মতো হা করে চাই থাকি যে কোন সময় আমাদের এই অফিস পোর্টালে আমাদের একটা ভালো নিউজ আসবে, বাট এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাচ্ছি না। আমরা যারা বেকার রয়েছি তারাই বুঝি বেকারের প্রেরণা কতটুকু, বেকারের যে জ্বালা কতটুকু। আমরা প্রত্যেক দিন যার দৈনিক কাজ ফেলে আমাদের এখানে আসতে হয়। কথা বলুন। প্রাইভেট টিউটার করে জীবন অতিবাহিত করলেন, ওনাকে এই পদে দিল, অথবা 15 বছর 2 বছরও নিয়োগ করলো না, যাই হোক। এবং নাম করতে গিয়ে 15 বছরে আজকে যে মারা গেল, এই যে বাস্তবিক শব্দ গেল, আজকে 50টা পয়সা বর্তমান সরকার ছিল না। কিন্তু বন্যাতে যে ঘটনা হয়েছে সেখানে বিশুদ্ধ হিসেবে 1 লক্ষ টাকা দিয়েছে ওই পরিবারের। মারা গেছে তাদের কিন্তু সুখার 1 টাকাও দিচ্ছে না। তো স্বাভাবিক এটা। এখন কথাটা করলে হয়তো জাতি বা ধর্ম এগুলো বিদ্বেষ হয়ে আর কি, কারণ মুখের দিলাম না। এই যে জিনিসটা আর কি, এটা না করে সমানভাবে সবার দিকে নজর রাখা দরকার। একটা নিয়োগ প্রক্রিয়া কেন 3 বছর 4 বছর যায়, আমি এটাই চিন্তা করছি।
নমস্কার, কে বলছেন? আমি বলেছি বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমাদের আমাদের যে নিয়োগ প্রক্রিয়া 2022 শুরু হয়েছিল, আর এখন 2025 এসে হয়েছে। এখনো আমাদের প্রসেসিংটা কমপ্লিট হচ্ছে না। তো আপনাদের নিকট আর আমাদের সিএম স্যারের কাছে আমার অনুরোধ যে আমাদের মেরিট লিস্ট অতি সত্ত্ব পাবলিশ করুক, কারণ অনেক দিন হয়ে গেছে আর আমাদের এজ এখন অনেক হয়ে গেছে। আমরা কি পারবো এত ট্রেনিং করতে গিয়ে, সে এত কিছু আমরা তো পারবো না। তাই আমাদের নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পূর্ণ করুক। নমস্কার। আমাদের এখানে আসতে হয়। যার যার বাড়ি হয়তো অনেক দূরে, বহু টাকা খরচ করে এইখানে সদরে এসে আমাদের ডেপুটেশন দিতে হয়, স্যারের সঙ্গে কথা বলতে হয়। নমস্কার, তাহলে কে একটা বলছেন? প্রসেস যদি 3-4 বছর লেগে যায়, তাহলে আমরা বাকি প্রসেস। কথা বলুন। এটা টিভি 24 তো নাকি? লাইভে আছেন আপনি? আপনি লাইভ অনুষ্ঠানে আছেন, কথা বলুন। আচ্ছা, সেদিন আমরা এতবার আন্দোলন করলাম, ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট এতদিন থেকে আন্দোলন করছি স্যার। এই ত্রিপুরা সরকার কি সেটা কি চোখে পড়ছে না? এদিন থেকে যে আন্দোলন করছি সেটা একটু বুঝতে পারছি। একটা একটা রিক্রুটমেন্ট এতদিন যদি লেগে যায়, তাহলে এই বেকাররা কি করে ত্রিপুরা রাজ্যে বাঁচবো? কোনো চাকরি হচ্ছে না। ত্রিপুরা পুলিশ বলুন, ফায়ার সার্ভিস বলুন, জেল পুলিশ বলুন, এতটা দিন থেকে ওরা আন্দোলন করছে। সেদিনে আমিও আন্দোলনে ছিলাম, আন্দোলন করলাম। তারপরে মহাকরণে গিয়ে সেখানে গিয়ে জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম, উনিও অনেক কিছু বললেন। কোনো কিছু জানেন না, সেটা কি করে হবে? ওরা এতদিন থেকে আন্দোলন করছি আমরা। আর দেখা গেল কি, এই মন্ত্রিসভা থেকে অনেকগুলা পদ, মানে নতুন নতুন পদ সৃষ্টি করছেন, কিন্তু পুরানা যে পদগুলো আছে ওগুলো তো ফিল আপই করছেন না। আর নতুন নতুন পদ দেখাচ্ছেন, আমরা চাকরি এটা হবে এটা হবে, কিন্তু প্ল্যানগুলো তো পড়েই থাকলো। এটা আমার একদম খুব খারাপ লাগলো এই সমস্ত জিনিস দেখে ত্রিপুরা রাজ্যের। এতটুকু আমার কথা। মানে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে যে পুরানা যে জবগুলো আছে ওগুলাতে আগে দেখা হয়, তারপরে নতুনগুলা ছেড়ে কি হবে? পুরানগুলোই দেওয়া হচ্ছে না, শুধু নতুন নতুন চাকরি করা হচ্ছে। ধন্যবাদ করে আপনি এর সঙ্গে কথা হওয়ার জন্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছিলাম বিভিন্ন দপ্তরে চাকরির জন্য কোনো বেকাররা ইন্টারভিউ হলো, পদবি হলো, ওদের চাকরিগুলি দেয় নাই এই বিজেপি গভর্নমেন্ট। আসলে এই সরকার থেকে ভালো কিছু আশাও বেকাররা করতে পারবে না, বুঝে গেছে বেকাররা। কারণ তারা যতই প্রতিশ্রুতি হোক, যতই কিছু হোক, তাদের কথাগুলি আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে জুমলার কথা বলতে হয়, নয়তো কি করে ইলেকশনে তাদের চেক বডি আশা করতে গেলে জুমলার কথা বলতে হয়। তো তারাও তো সেই হাঁটছেন, গুরুরা যে রাস্তায় শিষ্যরা কিন্তু সেই রাস্তায় হাঁটেন। এই বিজেপি ত্রিপুরার বিজেপিরা কিন্তু কেন্দ্রীয় এই দিশা নিয়েই কিন্তু ওরা চলছে। মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলছেন। সেইভাবে ত্রিপুরা চলবে এটা তো বোঝার কোনো বাকি নেই। যতই আন্দোলন করুক, আন্দোলন করবে, পুলিশের মাইল মোড়া গতিবিদ্যা খাবে, এই চলবে ত্রিপুরার রীতিনীতি। আর মাননীয় মুখ্যমন্ত্রী যারা বলছেন যে ওরা তো আন্দোলন করলে আমার ভালোই, আমার নাম গুণগান করবে, আমার নামটা করবে, নয়তো মানিক শাহের নাম বলতো, নয়তো এই সমস্ত কাণ্ডভিত্তিক পলিটিক্স মানিক শাহের নামগুলো উঠে, নয়তো মানিক শাহের নাম ওই বলতো, নইলে তার
করিয়া মিথ্যা কথা করিয়া যদি তারা বছরের পর বছর মানে রাজ্য শাসন করতে পারে, কেন তারা জুমলা বলবে না? মানুষ তো সেই জিনিসটা ত্রিপুরা রাজ্যের গরিব থেকে আরম্ভ করে সবাই কিন্তু সেই জিনিসটাকে ভালোবাসে। ভালোবেসে কিন্তু তার 5 বছরের পর আরো তার আবার আসলো। তারা যেই কাজ করছে অ্যাকচুয়ালি তারা 5টা সিটের মালিকও নাই যে কাজে তারা করছে, কিন্তু তারা চিন্তা এনেছে প্রায় 33টার কাছাকাছি। সেই জিনিসটা বলতে গেলে আসলে আমাদের রাজ্যের মানুষরা কিন্তু এখনো সময় সচেতন হয় নাই, কিন্তু ঘাটে ঘাটে মাঠে আলোচনা করি কিন্তু সচেতন হয় নাই। এখনো আসার পরে বুক পাচ্ছে কবে ওই চাকরিগুলি দিবে, কবে ওই কাজটা দিবে, কবে প্রতিশ্রুতিগুলি দেবে, আসার পরে কিন্তু বুক পাচ্ছে। কিন্তু আসার পরে বুক কতদিন লাগবে, কতদিন হবে, সেই জিনিসটা কিন্তু এবার বোঝা এবং হিসাব নেওয়ার পালা কিন্তু চলে আসছে। আমার মনে হয় উপজাতি অফিসের মা বোনেরা কিন্তু সেই জিনিসটা এবার হিসাব করছে যে বিজেপি গভর্নমেন্ট থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো না। সঙ্গে রাজার মাথা তিনি যে হাতের বন্দুক কিশোর উনি যে আমাদের এখানে আসতে হয়। যার যার বাড়ি হয়তো অনেক দূরে, বহু টাকা খরচ করে এইখানে সদরে এসে আমাদের ডেপুটেশন দিতে হয়, স্যারের সঙ্গে কথা বলতে হয়। তাহলে একটা প্রসেস যদি 3-4 বছর লেগে যায়, তাহলে আমরা বাকি প্রসেস কীভাবে কমপ্লিট করবো, বাকি প্রসেসের জন্য কীভাবে প্রিপেয়ার হবো, আমরা তো ওই দিকটা আর পারছি না। তাহলে আমাদের জন্য কিছু একটা করুক। যারা আমরা বারংবার এখানে এসেছি, আসার পরে স্যারের সঙ্গে হয়তো দেখা দর্শকদের কথা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুলিশ কনস্টেবল এবং ফায়ারম্যান বলে খারাপ জায়গা নিয়ে ইতিমধ্যে ত্রিপুরাতে বড় কোনো নির্বাচন নেই। 20 তারিখ থেকে বাজেট অধিবেশন হয়তো চলতে হয়, কিন্তু ওনারা চাকরিতে যে প্রত্যাশী বেশি, কিন্তু ওনারা বর্তমানে সার্ভেটা আদায় করছেন। উনি ডাকলো দিল্লির অনুমোদন না আছে করে আগে ছিল আপনার লেগেটিভ, তারপর সিস্টেম ছিল তারপরে মানে কেন্দ্র রাজ্য কেন্দ্রে খেয়ারভুক্ত রাজ্যে বিভিন্ন বিষয় ছিল। এখন একটি রাজ্যের যে একটা ভুক্ত বিষয় আছে সেগুলো কেন্দ্রীয় খেয়ারভুক্ত বলে চালিয়েছে। রাজ্যে অন্তর্ভুক্ত মনে করুন বিভিন্ন বিষয় আছে, তখন শুধু কেন্দ্রের নাম বলবে, কেন্দ্রের যে কোনো একজনের নাম বলবে। তাদের সঙ্গে কেন্দ্রে তো শাসক মানে রাজ্য শাসক কেন্দ্র কেন্দ্র আছে, কেন্দ্রে যদি ইন্ডিভিজুয়াল থাকে তাহলে রাজ্যে বাজেট থাকে, রাজ্যের প্রাপ্য থাকে, রাজ্য সরকার রাজ্যের এখতিয়ারে অনেক কিছু করতে পারে। চাকরি রাজ্য থেকে শুরু করে অনেক বিভাগ থাকে। হ্যাঁ, কেন্দ্রীয় তথ্য যেগুলো সেগুলি কেন্দ্রে দেখবে, রাজ্যের বিষয়গুলো কিন্তু রাজ্য সরকারের কিন্তু রাজ্য সরকারের যে অধীনে যে বিষয়গুলো আছে সেগুলো দেখবেন কেন্দ্রের নামে চলে দিচ্ছে। ওনার জন্য হচ্ছে এমনি দিবেন, এমনি দিবেন। কিন্তু আমি বলবো, আমি অভিজ্ঞতা থেকে ইতিমধ্যে মনে করুন বিহারে আগে ভোট, তারপর পশ্চিমবঙ্গে, তারপর উত্তরপ্রদেশ, তারপর আমাদের রাজ্যে। হ্যাঁ, ইতিমধ্যে তার পূর্বে আমাদের পুরো নগর নিগম হতে পারে। কিন্তু ওনারা তো পাওয়ার যোগ্য, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি দেওয়া করে কাতরমন্ত্রী কোনো লাভ হয়। হ্যাঁ, কোনো অনুমোদন আনতে গেলে দিয়ে পেতে হবে, কিন্তু বাজেট অধিবেশন বসবে, কথা বলতে দেওয়া হবে না, বিভিন্ন প্রশ্নোত্তরে একদম অগ্রিম করা যায়। এগুলি কিন্তু মনোরঞ্জনের জন্য তোরা তো আর অজ্ঞ অনভিজ্ঞ মানে বোকা না, মেডিকেল সায়েন্স জানে তো হয় নাকি গণতান্ত্রিক সিস্টেমে যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে কিভাবে চলতে হয়, কোন কোন বিষয় রাজ্যের অন্তর্ভুক্ত, কোন বিষয় কেন্দ্রের অন্তর্ভুক্ত, ঠিকই আমাদের পশ্চিমবঙ্গের মতো চলছে না, এটা তো চলছে।
উনি তো মানে পার্লামেন্টও ওনাদের ছাত্ররা বলছেন যে টাকা দেওয়া হচ্ছে না, উনি চালাচ্ছে, কারণ ওনার নিজস্ব আয় আছে। তারপর টাকা দিচ্ছে না। মানে এরকম করলে কিন্তু আমাদের ত্রিপুরা কিন্তু যারা চাকরি মানে প্রার্থী বা সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেটাও দেওয়ার কথা। রাহুল মমতা ব্যানার্জির মতো নতুন মহিলা মুখ্যমন্ত্রী ঘোরের টাকা দিচ্ছেন, কারণ নিজস্ব আয় আছে, অনেক মানে ঠিকের মধ্যে নিজের মানে আসার পরে স্যারের সঙ্গে হয়তো দেখা করতে পারছি না। আমরা সেক্রেটারি তো স্যারের সঙ্গে দেখা করার জন্য অ্যাপ্লিকেশন করেছি, ওইখানেও হয়নি। স্যারের বাড়িতে যাওয়ার জন্য একটা প্রসেস নমস্কার, করেছিলাম যে কে স্যারের সঙ্গে বলছেন? হয়তো বা একটা শান্তিপূর্ণ। নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ। দেখুন, বিজেপি কিচ্ছু করবে না দেশের জন্য, বেকারত্ব বাড়াবে এবং সারা ভারতবর্ষে তারা সৃষ্টি করবো এবং প্রয়োজনে যা দরকার তারা আপনাদের তাদের আমি দেখায় দেখেন। বিজেপি মানে কি আর সবসময় তারা এমন ভাবে সিলেকশন করে যারা তাদের কথা শুনে। আপনি দেখেন তাদের এত বড় আশ করলে আসতেছে, তারা লোকের যে শরীর চলতেছে আপনার উড়িষ্যা, দক্ষিণ ভারতের রাজনীতি খেলার, তারপর দক্ষিণ ভারতের একদম কি নামটা মুখ্যমন্ত্রী মানে পৃথিবীর সাতটা আদায় করে যাচ্ছে না। লালু প্রসাদ কত পরিষদের জন্য ঢুকেছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জন্য ঢুকেছে, তারপর বিভিন্ন রকমের আপনার ত্রিপুরা তাদের যে আরো ইতিহাস আছে, পূর্বজন্মের ইতিহাস, আপনার ত্রিপুরা রাজারে হত্যা করার লেগে পাগল দিয়ে গেছিল না। আপনি দেখেন রাজনগর একটা রাজনগর হত্যা করে দিছে, ব্রিটিশ কথা শুনছে না, ব্রিটিশে বাগাইছে, কিন্তু আজ পর্যন্ত তাদের ক্ষমতা কি কেউ তারা নিতে পারছে? গান্ধীজি হত্যা করে দিছে, নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার হাল অবস্থা কি করছে। তো তারা প্রতিশ্রুতি দেয় মানুষের প্রলোভন দিয়া তারা যে অত্যাচার কিন্তু তারা জারি রাখে, মানুষকে বুঝতে পারে না। এত অত্যাচার একটা মানে এই আর এস এস ব্রাহ্মণ যারা এই ভারতবর্ষের 4,000 বছর অত্যাচার কিন্তু করছে, তাদের শিক্ষা দিতে পারছে কিনা জানি না। আপনারা ইতিহাস পুরো দেখতে পারেন। আমি বলতেছি রাজনগর রাজ্যে তারা কমিশন আদায় করে থাকছে, রাজনগরের যুদ্ধ মানে সৈন্য মাসে রাজনগর হত্যা করেছে, এইরকম ঘটনা ঘটেছে। গান্ধীর হত্যা করলো, সুভাষ বসু হত্যা করলো, মানে যত কিছু আছে বিক্রি করবো। এখন দেখেন ত্রিপুরা রাজ্যের সমাজসেবিকা আমরা এই বিজেপি রাজনীতি, আমরাই বিজেপি রাজনীতি তারা পুকুর থেকে বহু পয়সা খরচা করতে করবে না, শুধু আমি না বহু লোক, আমি 4-5 খরচা করছি বিজেপি আন্দোলনে। রাইট নাই, দিন নাই, গরমের মধ্যে অশান্তি করছে। সরকার সাহায্য করে, কেউ 6 স্টেশনে দিচ্ছে, কেউ 2 বছর মূল্য রাখছে না, 6,000 নতুন লোক দিয়েছে। আরএসএসের যে মানসিকতাটা বুঝতে পারছেন তো, জনসাধারণের দোকান দিতেছে দিবে, এরা বেকার দোকান দিবে। তো আমি একটা কথা বলবো, এদের ইতিহাস করে শেষ হবো না। যারা মন মানসিকতা ভালো না, এই আদর্শ ব্রাহ্মণের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো, তারা ক্ষমতা করতে আরএসএস মনোবাদী করে দিতে বেকাররা প্রত্যেকটা বেকার এখন চাকরির দান্ডা থাকবে না, বরং এই আরএসএস মনোবাদীরা কিভাবে বহিষ্কার কম জোর একদম কম শুরু করা যায় সেই মানসিকতা নিয়ে কাজ করতে ভারতবর্ষের রক্ষা করতে। নাহলে এরা আমি তো কড়াতে গেলাম সবকে কিন্তু বন্দিবাসী অত্যাচার হয়েছে, বিদেশি রাজনগর তারাই দেখেছে, তারাই হত্যা করেছে, তারাই আনবে বড় লোক। একটা শান্তিপূর্ণ ভাবে একটু আলোচনা করবো, 2-1 জন গিয়ে সেটা ওইরকমও হয়। নমস্কার, কে তো বলছেন? প্রত্যেকবারই প্রশাসন আমাদেরকে এই জিনিসটা নিয়ে বাধা দেয়। বাধা ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ বলুন। তো আপনারা এখানে মানে যে আপনারা যে সবসময় লাইভে আসেন, তো আপনারা থ্রুতে আমরা ত্রিপুরা পুলিশ সম্বন্ধে সবসময় বলি। তো আপনারাও যে কাজ আছে যে আপনারা একটু তারা প্রেস কনফারেন্স সময় আপনারা তো একবারে জিগেই না,
আমরা কি ধীরে ধীরে আপনারা লাইভ আছে কিনা, পুলিশের সম্বন্ধে আপনাদের আমরা সবসময় ফলো করি TV24-এ। তো যে সময় আপনারা প্রেস কনফারেন্স করেন তখন তো আপনারা কিছুই দিবেন না। তো তাহলে কেমনে আপনাদের মাধ্যমে আপনার সাহায্য নিয়ে আমরা এসব মানে করতে পারবো? এটাই মানে আমার রিকোয়েস্ট আছে আপনার কাছে যে মানে প্রেস কনফারেন্স সময় আপনারা একটু এটার ব্যাপারে, পুলিশের ব্যাপারে একটু জিজ্ঞাসা করেন। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছি হ্যাঁ, বলুন। আপনারা আমরা যা দেখি বেকাররা সেখান যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য এখানে বিনতি করতেছে, কিন্তু মুখ্যমন্ত্রী এসি রুম আছে। আমি বেকার প্রতি আমাদের অনুরোধ থাকবো, সমস্ত বেকার প্রতি, তোমরা ধর্ম মত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর এই গান যে অনুরোধ করে তোমরা আনতে পারতাম, তোমরা সাথে দেখা করতো না। আমরা জানি যেই বেকার আছে মুখ্যমন্ত্রীর প্রশাসনে আটকানোর মতো ক্ষমতা ত্রিপুরাজ্যের প্রশাসনের এখনো হয়েছে না। কিন্তু আমরা মনে করি সমস্ত বেকাররা, অভিভাবকরা একদিন চলো সবাই মুখ্যমন্ত্রীর অভিযানে, আমরা তোমাদের সঙ্গে যাব। বেকার একটা শুনতো না হইলে শ্রীলঙ্কার মতো হয়ে যাওয়া যাবে এই মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে যে বিজেপির একজন মন্ত্রী থাকতে পারতো না, এই বেকাররা ঠিক প্রতিবাদী হইয়া নামে। আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী, বেকারদের সাথে প্রচারণা না কইরা বেকাররা কাজের সন্ধান করো। যে বাইশে তোমরা পরীক্ষা দিত, আজ 25 যাইতেছে, আজ সালে 26, তোমরা তারা চাকরি দিবা কবে? বছরের শেষ, অর্থ বছরের আগেই তোমার তাদের নিয়োগ প্রক্রিয়া দিতে হয়, কিন্তু তা তোমরা দিলা না। কিন্তু তারা চাকরি দেওয়ার মতো তোমাদের পরিস্থিতি নেই, তোমাদের সেই মানসিকতা নাই তাদের। সুস্থ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী কি মন্ত্রিসভাটা সুস্থ মানুষের কি, অসুস্থ মানুষের মন্ত্রিসভা দিয়ে রয়েছে, যার আজকে বেকারের এই অবস্থা হয়ে রয়েছে। একমাত্র মজুদ লাইসেন্স দিয়ে রাখে, আমাদের কাউন্টার ফিরা দিচ্ছে, তারও যদি নেশামুক্ত হয়ে থাকে কিনা তা আমরা বলতে পারি না, আমরা তোরা বলি না। কিন্তু যে অবস্থা তারা চালাইতেছে, অসুস্থ মানুষ ঠিক রাজ্য চালায়। আমরা আপনাদের মাধ্যমে তাদের অনুরোধ করবো সুস্থ হইয়া বেকারের প্রতি একটু সহানুভূতি দেখাও। এই বেকাররা আর কত সহ্য করবো? যেদিন বেকাররা পিঠে হওয়ার লেগে যাবো, তুমি মানিক সাহেব যদি বলেন যে সাইডে তোমাদের মন্ত্রী সভা লইয়া দিল্লি থেকে বসতে হবে, একটু যদি বল। নমস্কার, কে বলছেন? নমস্কার, দেবুর থেকে বলছি। পুলিশ কনস্টেবল ফায়ারম্যানের চাকরি কবে হবে? আসলে বিষয়টা, কারণ সরকার তো কথা বলতে বলতে যে কারণ বেকারের সাথে প্রতারণা করে যাচ্ছে, কিন্তু আসলে বৃহত্তর তাদের আন্দোলন করতে হবে। কারণ এই সরকার তাদের নেতা মন্ত্রী এবং যারা নিচে লেভেলের নেতা তারা তাদেরকে একটা স্থায়ী দিয়ে দিচ্ছে, কারণ তাদের ব্যবসা বাণিজ্য নেশা কারবারের সাথে যুক্ত। কিন্তু আসলে বেকারের কর্মসংস্থানের ফলে কোনো চিন্তা ভাবনা করে না। কবে পুলিশ বামপন্থী সরকার থাকাকালীন পুলিশের সবকিছু প্রক্রিয়া হয়েছিল, কিন্তু বামপন্থী সরকার দিয়ে যেতে পারে না, সেটা আসলে বামপন্থী সরকারের দুর্বলতা রয়েছে। কিন্তু ফায়ারম্যানের ক্ষেত্রেও কিন্তু দুর্বলতা রয়েছে। কিন্তু আসলে এই সরকার সব কথা সবকা বিকাশ বলে ত্রিপুরাজ্যকে সর্বনাশ করে দিল, কিন্তু ডবল ত্রিপুর ইঞ্জিনের সরকার মানুষের জন্য ঘুরে করতে পারে না। গ্রামে গঞ্জে কোনো মানে কাজ নাই, কর্ম নেই, মানুষ দিশেহারা, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু কর্মজীবন মানুষের ব্যাঘাত করছে। কিন্তু তাদের বড় বড় অ্যাডভার্টাইজ, বড় বড় পোস্টারিং এর মাধ্যমে চলছে। আমরা TV24-এর মাধ্যমে বলতে চাই, সমস্ত ত্রিপুরাজ্যের মানুষ অনহরে আন্দোলন করতে হবে। কারণ এই সরকারের মিথ্যার বিরুদ্ধে, মিথ্যা প্রযোজনার বিরুদ্ধে। কারণ তাদের যে জাতিগত মানে সর্বক্ষেত্রে যে ধর্মীয়করণের রাজনীতি করে যাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ এই সরকার এবং নেতা মন্ত্রীরা রয়েছে কিন্তু জাতীয়করণ ও ধর্মের ভিত্তিতে, কারণ জাত পাতে নিয়ে কিন্তু চলছে। কিন্তু আমরা আশা করি সবাই ঐক্যবদ্ধ হতে হবে, এই সরকারকে উৎখাত করতে হবে, কারণ না হলে ত্রিপুরা সর্বনাশ হয়ে যাবে।
বিজেপি নেতা নেত্রীরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের যে ছাড়, সেই ছাড়ের ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। কিন্তু আমরা বলতে চাই, সরকারের কাছে আবেদন করবো, আপনারা বড় বড় অ্যাডভার্টাইজ না দিয়ে ত্রিপুরা রাজ্যে যে বেকার যুবতী রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। পুলিশ কনস্টেবল 2018 সালে নির্বাচনের আগেই বামপন্থী সরকার প্রক্রিয়া করে গিয়েছিল, কিন্তু সেটি আপনারা এখন করে দিয়ে বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। কারণ স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে পুলিশ নেই, ট্রাফিক নেই, এবং ফায়ারম্যানদের মধ্যে ফোন করলে 1 2 জন 3 জন আসে, তারও তাদের কাজ করার ক্ষেত্রে কারণ সর্বক্ষেত্রে বিঘ্ন ঘটে। কারণ লোক না থাকলে কি করে মানুষ যাতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে? কারণ আমরা চাই সরকারের কাছে এই তাদেরকে অবিলম্বে নিয়োগ করা হোক। সমস্ত ব্যাটালিয়ান যে নিয়োগ করার কথা ছিল সব নিয়োগ করা হোক। কিছু নিয়োগ করেছেন, কিছু করেননি। ত্রিপুরা যে সমস্ত শূন্য ডিপার্টমেন্টগুলোর মধ্যে শূন্য পদ পড়ে রয়েছে তাদের কর্তব্য নিয়োগ করুন। না হলে মানুষ বৃহত্তর আন্দোলন বেকারের পাশে সবাই থাকবে। কারণ 2025 সালের মার্চ মাস এসে পড়ছে, বর্ষা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই সরকার কবে চাকরি দিবে? এক মন্ত্রী কথা বলছে, সেই মন্ত্রী সেই কথা বলছে। এসব তাদেরই কথা দিয়ে ত্রিপুরার যে বেকার যুবকদের কর্মসংস্থান হবে না। আশা করি সরকার, আমরা আবেদন করবো সরকার মানুষের সাথে প্রতারণা না করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান। নমস্কার, কে বলছেন? কথা বলুন। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আমাদেরকে এই জিনিসটা নিয়ে বাধা দেওয়ার ক্ষেত্রে আমরা বিফল হয়ে যাচ্ছি। তো আমাদের আলটিমেটলি কোন কিছু মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করলো যে বালিক স্তরে 250 লাখ টাকা করে দিব। এর আগে যে হোটেল ম্যানেজমেন্ট আমলে আমাদের আলটিমেটলি কোনো কিছুই আমরা সাকসেস পাচ্ছি না। ফলে প্রত্যেকটা বেকারের জীবনে সাকসেসফুলটা বিশেষ মুহূর্ত। আর এই মুহূর্তটা আমরা মনে করি আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী উনি যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আমরা আশা করি আগামী দিনে আমাদের ভবিষ্যৎ সুফলিত হবে। দেখো, আসলে ভারতবর্ষের যে একটা অবস্থা, কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করছে, গত 9 তারিখে আমি পেপারে দেখলাম অগ্নিপথে অ্যাডভার্টাইজ করেছেন ওনারা, চাকরির মেয়াদ 4 বছর। এরকম বেকারদের সঙ্গে ছেলে খেলা, এটা আমার মনে হয় ভারতবর্ষে স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটে। দেখুন, এটা গুরুত্বপূর্ণ একটা দপ্তর, এই যে সেনাবাহিনী। কারণ আমি জানি না সত্য কদ্দূর মিথ্যা কদ্দূর, আমি শুনেছি যে ভারতবর্ষে প্রথমেই পেনশন কিন্তু চালু ছিল না। আমি এখন প্রত্যেক মাসে যে পেনশনটা পাই, আমার কিন্তু মনের জোর বুকের জোর শুধু পেনশনই। এই পেনশনটা চালু হয়েছে কিন্তু মিলিটারি দিয়ে। কারণ আমি শুনেছি মিলিটারি অফিসার একজন ভারতবর্ষের গোপন তথ্য বিক্রি করে ফেলছে। শেষ পর্যন্ত উনি ধরা পড়েছেন। ধরা পড়ে উনি স্বীকার করেছেন যে আমি কি করে খাবো, কি করে চলবো, এতদিন চাকরি করেছি। তারপরে নাকি এই মিলিটারি অফিসার থেকে শুরু হয়েছে প্রথম পেনশন, তারপরে সিপাহী থেকে শুরু করে তারপরে সিভিলে এসেছে। হয়তো ভারতবর্ষের এই পরিস্থিতি থাকবে না, পেনশন পুনরায় আবার চালু হবে। কিন্তু 4 বছরের জন্য চাকরি আর এটা আমার মনে হয় বিশ্বে কোনো দেশে নেই। যাক, ভারতবর্ষে আমরা এটা ব্যাপারে দেখলাম এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, সেই অনুপাতেই রাজ্য সরকার
গুলিও চলছে। কারণ আজকে থেকে যদি 3 বছর 4 বছর আগে ইন্টারভিউ নেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া মানে টাকা বাজেটে ধরা আছে। এই টাকাগুলি ওরা পোস্ট ফিল আপ না করে অন্য খাতে খরচ করছে। টাকা তো পরে থাকে না, টাকাগুলি কিন্তু বছর বছর খরচ হয়ে যায়। হয়তো ইউটিলাইজেশন সার্টিফিকেট ওরা দেয়নি, দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা কেন্দ্রীয় সরকার এত কড়াকড়ি করে না। বিরোধী দলের সরকার থাকলে এই সার্টিফিকেট গুলি দিতে হয়, কি খাতে কত খরচ করেছে। সেটা যে অমানসিক কাজ চলছে বেকারদের সঙ্গে, এবং দপ্তরগুলি একদম হালকা হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না, সরকারি দপ্তরে কাজ হচ্ছে না। এই সে আমার বক্তব্য আর কি। নমস্কার। নমস্কার, কে বলছেন? সুফলিত হবে। সুফলিত হবে। আমরাও আগামী দিনে স্যারের জন্য আগাম শুভেচ্ছা বা কিছু একটা জানাতে পারবো। কত পোস্ট আসলো? পোস্ট আমরা প্রত্যেকবারই আসি, প্রত্যেকবারই আপনাদের জানা আছে বা অবগতি আছে, এবং যারা জানেন বা দেখেন যে হেডলাইন্স যে ফায়ার সার্ভিসের যখন একটা ডেপুটেশন হয় প্রত্যেকবারই বলা হয় যে পোস্ট আছিল 325টা, সরি 29টা টোটাল। তার মধ্যে 17টা 25টা হচ্ছে ড্রাইভার, আর বাকি 304টা হচ্ছে ফায়ার সার্ভিসের। তো এই 329টা পোস্টের জন্য এত সেন্ট্রাল প্রসেস দেখলে এসএসসি আমার পাশের বাড়িতে 2 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে এবং এই অবধি তারা চাকরি করছে। আর আমরা এখনও পথে এসে ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারের সামনে এসে ধর্ণা দিতে হচ্ছে, হয়তোবা সমাবেশ করতে হচ্ছে, যত শান্তিপূর্ণভাবে একটা মিছিল করতে হচ্ছে, স্যারের সঙ্গে দেখা করতে হচ্ছে। এখন আজকে আমরা যখন এখানে একত্রিত হয়েছি, ডিরেক্টর স্যার বা জয়েন্ট ডিরেক্টর স্যার সবাই চলে গেছে, কাউকে আমরা পাইনি যে তাদের সঙ্গে আমরা একটু আলাপ আলোচনা করব যে আমাদের প্রসেস কতটুকু এগিয়েছে। তাহলে আমরা নিরুদ্দেশ বা নিরুপায় হয়ে এখনো পর্যন্ত এখানে আসতে হচ্ছে। প্রত্যেকটা বারই আমরা এখানে আসছি। প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই একটা বয়স লিমিট থাকে, যার মধ্যে আমরা বয়স উত্তীর্ণ হয়ে গেছি। যারা এখানে আসি হয়তো বা কেউ রয়েছে, কেউ উত্তীর্ণ হয়ে গেছে। আপনারা একটা জিনিস খেয়াল করুন, ত্রিপুরা টিবিএসসি বোর্ডের যে মাধ্যমিকের রেজাল্ট বা এক্সাম হয়, এর মধ্যে 2024-এর অ্যাপ্রক্সিমেট 28,559 স্টুডেন্ট রিটেন দিয়েছে, এরা এক্সাম দিয়েছে। এর মধ্যে রেজাল্ট দেয় 3 মাসের মধ্যে তাদের রেজাল্ট কমপ্লিট হয়ে যায়। আর আমাদের মাত্র 1796 জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে এখনো পর্যন্ত 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে গা, আমাদের রেজাল্টই আইতেছে না, রেজাল্ট পাবলিশ হইতেছে না। আমরা যদি কোনো রাস্তার মধ্যে কোনো রকম এরকম ফায়ার সার্ভিসে আলোচনা করি, অতএব এরকম প্রশাসনিক কারোর মুখ থেকে শুনি যে এটা বাদ হয়ে যাবে, প্রশাসনিকের মুখ থেকে শুনি যে এটা জুমলা, এটার কোনো কিচ্ছু হবে না, তাহলে আমরা কি আশা নিয়ে সেটা এখনো থাকবো, এখনো দিবসে থাকবো? এই জিনিসটা জানার জন্যই আমরা আজকে আবার এখানে এসেছি, জমায়েত হয়েছি যে স্যারের সঙ্গে আমরা কথা বলবো। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। হ্যাঁ, আমি ফোন করেছিলাম ত্রিপুরা পুলিশের যে ঘোষণা আমরা কালকে রেডি করেছিলাম একটা হেডকোয়ার্টারের সামনে, ওইটার ব্যাপারে কথা বলুন। হ্যাঁ, আমাদের দাবি তো আমরা বলেছি, এখন আমরা চাইছি যে উইদিন 1 সপ্তাহের মধ্যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক। এবং এই সরকার তো আমরা জানি ডাবল ইঞ্জিনের সরকার, তো তাদের কাজ যদি এত ধীরে চলে তাহলে তো আমাদের বেকারদের জীবনটা তো শেষ। এমনিতে আমাদের এজ ওভার হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা কালকে যে আন্দোলনটা করেছি, আমরা চাইছি যে সরকারের এটা নিয়ে কিছু একটা ভাবুক আমাদের জন্য। আমরা যে 4,975 জন আমরা ভাইভা দিয়েছি, তাদের থেকে তো 1,000 জন সিলেক্ট হবে, তো আমাদেরকে একটু দেখুক সরকার, আমরা এটাই চাইছি। এবং আপনাদেরকেও বলছি আপনারা একটু দেখুন এটাকে নিয়ে, এতটুকু। থ্যাংক ইউ। স্যারের সঙ্গে আমরা কথা বলবো, স্যারের সঙ্গে কথা বলে দেখবো যে আমাদের প্রসেসটা কতটুকু এগিয়েছে।
নাকি আদৌ এখানে বসে রয়েছে। আর আমাদের করজোড়ে নিবেদন থাকবে আমাদের অনারেবল চিফ মিনিস্টারের কাছে যে উনি আমাদের স্টেটের একজন মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী, ওনার অধীনেই সব কিছু। আর আমরা জানি যে ফায়ার সার্ভিসের যে ব্যাপারটা রয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে। তাহলে ওনার কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে যে এরকম তোর একটা সিরিয়াস ডিপার্টমেন্ট যেটা নাকি ইমার্জেন্সি সার্ভিস, যে কোনো ক্ষেত্রে এটার প্রয়োজন, দুর্যোগ হোক আর যে কোনো ফায়ারই হোক, সেটার ক্ষেত্রে আমার ফায়ার সার্ভিস দরকার আমাদের। তাহলে এটা নিয়ে একটু ভাবা দরকার। আমাদের তরফ থেকে আমরা আবারও ওনার কাছে একটা করজোড়ে নিবেদন করতে চাই যে আমাদের এই ফায়ার সার্ভিসের কথা একটু ভাবুক, যেহেতু তাহলে উনি আমাদের যুবকদের প্রেরণা। আমরা যখন ওনাকে দেখেছি যে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, আমরা সকলেই একটা উৎসাহ পেয়েছি যে আমাদের যুবকদের নিয়ে সেরা কোনো না কোনো একটা পথ হবে, কোনো না কোনো একটা চাকরি হবে, কোনো না কোনো বেকার হোক, প্রাইভেট হোক আর সরকারি হোক, আমরা কিছু না কিছু পাবো। ওই প্রেরণার পরিপ্রেক্ষিতে আমরা আবারও স্যারের কাছে 2022 করে দিয়েছিলাম। আর হলো তো তারা রিক্রুটমেন্ট আছে না, যে ফিজিক্যাল হয়ে গেছে, রিটার্ন এক্সামের কোনো লিস্ট দিয়ে হইতেছে না। আর আমরা যদি এতবার এই ডিপার্টমেন্ট দেওয়া যায় তারা তারাও রেসপেক্ট দেয় না। যদি সবসময় দিয়ে যে আমরা তো রেসপেক্ট দেয় কিছু করে জ্বালাইছে, যারা এক্সাম হয়ে আছে বাইক হয়ে গেছে, তারা লিস্ট অনেক জারি করে লাগবে। তো আমরা যদি মানে ভারপাটতে আসি, ধরা তো আমরা যদি তারা নিষ্পেক্ট না পাই তাহলে কেমন লাগবে? তারার দিয়ে যদি মানে সব কিছু হয়ে তো তাহলে মাঠের ভিতরে লাঙ্গল দেওয়া আমি বলবো না, তারা তো এই পদের দর নাই। পরে কি চাতুন না আমরা তো এখানে আমাদের রিটার্ন এক্সামের লিস্ট পুরো বাইরে কতজন রয়েছে তোমরা? আমরা দিয়েছিলাম 12,000। না, কতটা পোস্ট ছিল? 249টা। তো মানে এখন কি সব প্রসেসিং শেষ? ফিজিক্যাল হয়ে গেছে, শুধু রিটার্ন এক্সাম আর ভাইবারটার লেগে আমরা মানে তার লেগে এটা এই যা মানে দিলাম 15 রেখে দিতে পেয়ে করে। কতদিন ধরে এই আটকে রয়েছে? আর 2.5 বছর। 2022 থেকে মাননীয় সিএম স্যারের কাছে একটাই অনুরোধ থাকবো যে আমরা যে 249টা পোস্ট 2022 থেকে পেন্ডিং আছে আর কি, প্লাস আমরা বারবার ডেপুটেশন দিচ্ছি, কোনো রেসপন্স নাই আর সিএম এর থেকে কোনো রেসপন্স পাইছি না আমরা। প্লাস আজকে আমরা আবারও মিলিত হয়েছি যে আপনার যে ফিজিক্যাল কোয়ালিফিকেশনটা আছে এটা আমরা আপলোড করানো লাগবো উইদিন 15 ডেজের মধ্যে। আর মানে পরীক্ষাটা এই মাসের মধ্যে নিলে বেস্ট হইব আর কি। তো আমরা 2-2.5 বছর 3 বছর ধরে আমরা ওয়েট করতেছি যে আজকে হইব কালকে হইব, এবং করতে করতে আজকে 4-5 বছর হয়ে যেতেছে গাড়ি যাওয়া না। আর ত্রিপুরার সব রিক্রুটমেন্ট প্রসেস এমনভাবেই চলতেছে, এমনভাবে চললে কিন্তু আর কেমন হইব? বেকার সমস্যা তো এরা তো দেওয়া লাগতো না, না দেখলে তো এটাই আমার বক্তব্য আর কি। আমরা হলো জেল পুলিশের 2022-এর ক্যান্ডিডেট। আমাদের 2022-এর মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে, কিন্তু কখনো আমাদের ফিজিক্যালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও কখনো প্রদান করা হয়নি আমাদেরকে। এবং 4 বছর চলে যাচ্ছে, তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা কখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। একটা যদি এমন চাকরির প্রসেস এত হয়, তাহলে আমরা কীভাবে থাকবো বলেন? নাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দাও, নয়তো এত 4 বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না। সরকার যেহেতু আছে, বা সরকার এমনও নাই যে সরকার গেছে সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার, স্টেটেও এই সরকার, তো দিতে 4 বছর একটা, ঠিক আছে 2 বছর 1 বছর একটা অপেক্ষা করতেই আছে। কিন্তু আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে 4 বছর ধরে 5 বছর ধরে এমন, এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু সবার সাথে 10,000-এর বেশি আমাদের লোক টিকে রয়েছে, কিন্তু এখন ফিজিক্যালের যে কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও বের হয়নি। তো সরকারটাও একটু দৃষ্টি আকর্ষণ করুক আমাদের দিকে, যেমন আমাদের সান্ত্বনা চাকমা মহোদয় আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেমন তাড়াতাড়ি আগানো হোক। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের পুলিশ রিক্রুটমেন্টটা 2022 সাল থেকে শুরু হয়েছিল। আমরা ফিজিক্যাল দিয়েছিলাম 2022 সালে, রিটেন দিয়েছি 2024 সালে, এবং 2024 সালে সব কিছু আমাদের কমপ্লিট হয়। আজকে প্রায় ভাইভা কমপ্লিট হওয়ার প্রায় আজকে 3 মাস অতিক্রম করলো, আমাদের ফাইনাল মেরিট লিস্টটা দিচ্ছে না। আমাদের সাথে শুরু করে দেখেন স্যার, SSC-GD প্রায় 3 বার কমপ্লিট হওয়ার পথে SSC-GD। তো আমরা যারা এইজ ওভার হয়েছি, আমাদের একটা টেনশন যে TPSC যেহেতু রিটেন এক্সামের পরে
15 হতে 20 দিনের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেয়, তো আমাদেরটা এখনো দিচ্ছে না। তার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করব এবং ওনাকে বলবো যে আমাদের প্রসেসটা যেন উইদিন 7 দিনের মধ্যে আমাদের মেরিট লিস্টটা দিয়ে কমপ্লিট করা হয়। এর জন্য আমরা এসেছিলাম আজকে এখানে। কতদিন আগে আপনারা ইন্টারভিউ দিয়েছিল? 2024 সালে দেখা করবে চেয়ারম্যান স্যার, রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যান স্যার। কোন দপ্তরে? পুলিশ ডিপার্টমেন্ট, হোম। আজকে আর কি কইছে আপনারা এখান থেকে তোমরা? আমরা তো অ্যাকচুয়ালি এসেছিলাম, আমরা সবাই একটা রেলি করে যাব, তো ওনারা বললেন যে আপনারা শুনলেন বেকারদের বক্তব্য, আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। সেদিক থেকে তাদের নিয়োগ প্রক্রিয়া কবে সেখানে শেষ হবে, কবেই বা চাকরি হবে এবং এই বেকারদের মুখে কবে হাসি ফুটবে সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন টিভি 24। আর যে পর্যন্তই নমস্কার, শুভরাত্রি।